নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, ৬ যাত্রী নিহত হয়েছে, তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং যে ট্রাকটা চাপা দিয়েছে তাদের কাউকে আটক করা গেছে কিনা? মূলত নোয়াখালীর কবিরহাট বসুরহাট সড়কে আজ ২:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানিয়েছেন। নিহতদের স্বজনরা এখন নোয়াখালী জেনারেল হাসপাতাল, কবিরহাট থানা এবং কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন এবং এই মুহূর্তে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অনেক স্বজন রয়েছেন। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তামিম নামে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের এক ছাত্র রয়েছে, এছাড়া আরেকজন ছাত্রী রয়েছেন, সিএনজি অটোরিকশার চালক রয়েছেন এবং যারা নিহত হয়েছেন মোট ৬ জনের মধ্যে নারী ৩ জন, পুরুষ ৩ জন রয়েছেন। তো এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা নিহতদেরকে এই নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এসেছেন, তাৎক্ষণিকভাবে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে সিএনজিটি আসলে কবিরহাট থেকে বসুরহাট দিকে যাচ্ছিল, আর অন্যদিকে বসুরহাট থেকে ট্রাকটি কবিরহাটের দিকে আসতেছিল। এক পর্যায়ে কবিরহাটের ফতেপুর নামক জায়গাতে একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার সামনে দ্রুতগতির ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। একেবারে সঙ্গে সঙ্গে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় এবং সেখানে এই ঘটনাস্থলে ৩ জন মারা যায়। তো এই মুহূর্তে আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে অর্থাৎ কবিরহাট থানা থেকে জানতে পেরেছি কবিরহাট থানাতে ৩টি মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে রেখেছে। আরেকটি মরদেহ কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পাশাপাশি এই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২টি মরদেহ রয়েছে। এ মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে বলে এ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। তার মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ এবং এদের পরিচয়ের মধ্যে জানা গেছে, আমি যদি আবারও বলি, 2 শিক্ষার্থী রয়েছে। একজনের নাম জানা গেছে তামিম, তিনি নোয়াখালী সরকারি কলেজে অনার্সে পড়েন এবং তার এক স্বজন একটু আগে জানিয়েছেন। পাশাপাশি আরেকজন শিক্ষার্থী রয়েছে, ছাত্রী, সে সম্ভবত কবিরহাট কলেজে পড়ে বলে জানিয়েছে। তো পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিস্তারিত তারা খোঁজ খবর নিয়েছেন এবং সড়কে যেই জট তৈরি হয়েছে সেটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীর সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। হবিগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। এর মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেছে 3 জনের। দুপুর 12টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেটগামী এনা পরিবহনের বাস কদমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রয়্যাল পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। এতে 3 জন নিহত এবং 20 জন আহত হন। আহতদের মধ্যে 3 জনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ 2 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে উল্টো পথে অটোরিকশা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বিভিন্ন জেলায় বিক্ষোভ অবরোধ করছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকেরা। এর মধ্যে মেহেরপুরের গাংনীতে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 11টার দিকে মেহেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেন নেতাকর্মীদের নিয়ে বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকেরা তাদের উপর এবং আমজাদের কার্যালয়ে হামলা চালায়। এ সময় অন্তত 15টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুর 4 আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় সকাল 10টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকেরা। এ সময় চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সাতক্ষীরা 3 আসনে মনোনয়ন না পাওয়ায় নলতায় ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ডাক্তার শহীদুল আলমের সমর্থকরা। মনোনয়নকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সহিংসতা এবং রাস্তা অবরোধের ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী 4 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
রাতে এক দলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুব দলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। সোমবার সন্ধ্যায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল, ভাটিয়ারি বাজার, জলিল গেট এলাকায় রাস্তা অবরোধ করে সহিংসতার ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে এই 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম এবং সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর, চট্টগ্রামে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং সড়ক অবরোধেরও ঘটনা ঘটেছে। যারা মনোনয়ন বঞ্চিত তাদের সমর্থকেরা এই কাজগুলো করেছে। এখন সেখানে কি পরিস্থিতি জানাবেন? আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি অনুষ্ঠানীরা দেখা গেছে যারা অন্যদিকে ততটা নয় আসলে চেষ্টা করে আসেন জেলা বিএনপি ঘোষণা করার পরও সবুজ, আপনি থাকবেন আমাদের সাথে। সাতক্ষীরার খবর জানবো, সহকর্মী আবুল কাশেম আছেন সেখানে। আবুল কাশেম, আপনি জানাবেন যে বিক্ষোভের ঘটনা ঘটছে, যারা মনোনয়ন বঞ্চিত তাদের কর্মী সমর্থকেরা যে বিক্ষোভ করছে এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, বর্তমান পরিস্থিতি জানাবেন এবং সড়ক অবরোধ নিয়ে জানাবেন যে অবরোধ এখনো রয়েছে কিনা এবং কি ধরনের ভোগান্তি দেখতে পাচ্ছেন। আসলে আপনার প্রথম কথার উত্তরে যে জিনিসটা প্রথমেই বলতে হয় সেটি হলো 4টে সংসদীয় আসন এবং এই 4টে সংসদীয় আসনের মধ্যে 2টা সংসদীয় আসনের নমিনেশন নিয়ে আসলে বিক্ষোভ হচ্ছে। তার একটি হলো সাতক্ষীরা 2 অর্থাৎ সদর এবং দেবাটা আসন, আরেকটি হলো সাতক্ষীরা 3 কালীগঞ্জ এবং আশাশুনি উপজেলা নিয়ে গঠিত আসন। তো এই দুটি সংসদীয় আসনের বিশেষ করে আজকে নলতা এলাকায় অর্থাৎ সাতক্ষীরা 3 আসনের নলতা এলাকায় অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে এবং পাশাপাশি তারা বিক্ষোভ করেছে, তারা রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করেছে। আপনি জানেন যে ঘন্টাখানেক ধরে যখন তারা অবরোধ করে রেখেছিল, পুরা একেবারে সাতক্ষীরা মুন্সিগঞ্জ যে সড়ক রয়েছে এই সড়ক অবরোধ করে রাখার কারণে জনগণ আসলে অত্যন্ত ভোগান্তিতে ছিলেন। তাদের যে বিশেষ করে ডাক্তার শহীদুল আলম, যিনি কেন্দ্রীয় কমিটির বিএনপির একজন সদস্য এবং বিশিষ্ট ড্যাব নেতা এবং চিকিৎসক, ডাক্তার শহীদুল আলম তার যারা সভাকাঙ্ক্ষী রয়েছেন বা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এরকম যে তারা দীর্ঘদিন ধরে ডাক্তার শহীদুল আলম এলাকার মানুষের সেবা করেছেন, এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। অন্যদিকে যিনি নমিনেশন পেয়েছেন তিনি কাজী আলাউদ্দিন, তিনিও সাবেক পার্লামেন্ট সদস্য এবং তিনিও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তো ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা বলছেন যে বিশেষ করে এই আসনে যেহেতু জামাতের প্রবল চাপ রয়েছে, জামাতের এখানে ব্যাপকভাবে কর্মী সমর্থক রয়েছেন, যদি ডাক্তার শহীদুল আলম যদি এখানে নমিনেশন না পান তাহলে সেক্ষেত্রে সিটি বিএনপি হারাবে বলে তারা আশঙ্কা করছেন এবং তারা কিন্তু আন্দোলন থেকে এখনো হটেননি। আজকে এখনো তারা আন্দোলন থেকে হটেনি এবং সবাই আশা করছে যে আন্দোলন থেকে তারা সরে আসবে। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম এবং সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এবারই প্রথম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লড়বেন বগুড়া 6 আসনে, আর বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে প্রার্থী হবেন বেগম খালেদা জিয়া। ঘোষণার পরপরই এই আসনগুলোতে আনন্দে মেতে ওঠেন দলের নেতাকর্মীরা।
বগুড়া ৬ আসনে প্রার্থী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আর দলের চেয়ারপারসন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতা নিয়েও ভোটে লড়বেন ৩টি আসনে। বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে প্রার্থী হবেন তিনি। দলের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পরই বগুড়ার নবাববাড়ির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। আমরা আশা করছি বগুড়া ৬ থেকে নির্বাচিত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীতে বাংলাদেশের আগামীতে নির্বাচন হবে। সেই নির্বাচনে বগুড়া সদরের বাসী তাকে দলমত নির্বিশেষে তাকে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে তাকে দেখতে চায়। দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণার পর আনন্দে মাতেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ে জড়ো হয়ে একে অপরকে মিষ্টিমুখ করান তারা। দিনাজপুরের যে উন্নয়ন, দিনাজপুরের জনগণের যে চাওয়া যে বেগম খালেদা জিয়া যে দিনাজপুরে আসে, দিনাজপুরের উন্নয়ন শতভাগ হবে। দিনাজপুরবাসী আজ গর্বিত যে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা দিনাজপুরের প্রার্থী হিসাবে পেয়েছি। বেগম খালেদা জিয়াকে ফেনী ১ থেকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে আনন্দের জোয়ার বইছে। আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। আপোষহীন মনোভাব দেখিয়েছেন ফেসিবাদের সময়, সেই নেত্রী আজকে প্রার্থী হিসেবে আমাদের ফেনী ১ থেকে নির্বাচন করছে। ওনার জন্য আমরাই ভোট করবো, ইনশাল্লাহ আসতে হবে না, এখানে না আসলে বিপুল প্রচার করবো ইনশাল্লাহ। ফেনী জেলার জনগণ আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি, আনন্দের ভাষা প্রকাশ করা। ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়ার ২টি আসন থেকে ৩ বার নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। আর ১৯৯১ সাল থেকে ফেনী ১ আসনে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আর দিনাজপুর থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন এবার। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মনোনয়ন পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল এবং দোয়ার আয়োজন করেছেন বিএনপি প্রার্থীদের কর্মী সমর্থকরা। খুলনা ৪ আসনে মনোনয়ন পাওয়ায় দোয়ার আয়োজন করেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল। সকালে রূপসা স্ট্যান্ড মোড়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়ে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে সরকার গঠন করবে। এদিকে গোপালগঞ্জ ৩ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানিকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছেন তার কর্মী এবং সমর্থকেরা। ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গুম কমিশনের নানা ধরনের সীমাবদ্ধতা থাকলেও বিএনপি ক্ষমতায় গেলে গুমের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত এবং বিচার করবে বলে জানিয়েছেন সিলেট ২ আসনের বিএনপির প্রার্থী তাহসিনা রশিদের লুনা। সকালে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে সাংবাদিকদের কথা বলেন তিনি। মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিএনপিতে মতবিরোধ থাকলেও সবাই দলের প্রয়োজনে একসঙ্গে কাজ করবেন। গত ১৩ বছর দলকে সংগঠিত করার কথা জানিয়ে নির্বাচনে জয় পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করে এবং জনাব তারেক রহমান এখানে প্রধানমন্ত্রী হন, অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মধ্যে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। ছাত্র জনতা হত্যা এবং গুমের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, আগামী সপ্তাহেই পলাতক শেখ হাসিনার বিচারের রায় হবে। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তথ্য উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় হলে শহীদ পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। ট্রাইব্যুনালে আরও অনেকের বিচার চলমান আছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্র জনতার গুম খুনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় তথ্য উপদেষ্টা বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে সরকার আসবে তারা সংস্কার ও বিচার অব্যাহত রাখলে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এই সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে মাধ্যমে এবং পরবর্তী যে নির্বাচিত সরকার আসবেন তারা যদি কাজগুলো করতে পারেন, তাহলে যেটা হবে যে আসলে যে নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে।
গাজীপুরে বন্ধুকে বাঁচাতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে মারুফ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরেকজন। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে কুনিয়া তারগাছ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় বেলালনগর রোডে একটি দোকানে বিল আনতে যান মারুফের বন্ধু জামিল। এ সময় সেখানে থাকা কয়েকজন উশৃঙ্খল যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটেরা জামিলকে ছুরিকাঘাত করলে তাকে রক্ষায় এগিয়ে যান মারুফ। এ সময় তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনে ভাঙনের ঝুঁকিতে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা। এরই মধ্যে বিলীন হয়েছে সীমান্ত পিলার সহ 4টি পিলার। এদিকে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ফরিদপুরের 2টি চরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। দ্রুত ব্যবস্থা না নিলে সিলেটের সাদা পাথরের মতো বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা বিজিবির। সম্প্রতি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বাহিনীটি। ময়মনসিংহের বরাক নদী ও নেতাই নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। এতে ঝুঁকির মুখে সীমান্তের শূন্যরেখা ও আন্তর্জাতিক সীমানা। বালু উত্তোলনের জন্য বছরের শুরুতেই টেন্ডার আহ্বান করা হয়। অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে 15 লাখ টাকায় ইজারা পান ঠিকাদার সাইফুল ইসলাম কামাল। এছাড়া নির্দিষ্ট অংশে 30টি শ্যালো মেশিনে বালু উত্তোলনের কথা থাকলেও বিশাল জায়গা জুড়ে বসানো হয় শতাধিক মেশিন। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ঘাট পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা। কোনো মেশিন নাই, আমাদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বুঝাই দিচ্ছেন, আমরা ওইটুক জায়গার মধ্যে আছি। এদিকে গত 3 মাসে 8টি অভিযানে প্রায় 27,000 ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি। তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বালুমহাল বন্ধের আশ্বাস প্রশাসনের। ভূমিধস হচ্ছে এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে। বালু সরানোর কারণে সীমানা পিলার ঝুঁকির মধ্যে পড়তে পারে। এরকম যদি পড়ে আর এতে যদি বিজিবির আপত্তি থাকে তাহলে অবশ্যই সেটা বালুমহল বন্ধ করার দিকে আমরা যেতে পারবো। ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলায় সদর উপজেলার কবিরপুর চর ও শুকুরমুন্সি ডাঙ্গি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হয়েছে ফসলি জমি ও বাড়িঘর। তবে বালু তোলা নিয়ে কোনো মন্তব্য না করলেও কর্মকর্তারা বলছেন ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের সমীক্ষা সহ অন্যান্য কাজ চলছে। তাদের সর্বাত্মক চেষ্টা করতেছে এটাকে একটা ভাঙনটাকে কমায় এই চরটাকে যাতে রক্ষা করা যায়। পাশাপাশি যেটা বালুর যে বিষয়টা, আসলে বালু উত্তোলন যেটা হয় এটা ফরিদপুর জেলায় বৈধ বালু মহল নাই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রকল্প শুরুর পর 2 বছরে খাগড়াছড়ির রামগড় থেকে চট্টগ্রামের বারুইয়ার হাট পর্যন্ত 38 কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে 47%। কয়েক দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি অর্ধেক কাজও। ধীরগতিতে কাজের কারণে দেরি হয়েছে বড় বড় গর্ত। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয়দের। চট্টগ্রাম বন্দরের সঙ্গে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরকে যুক্ত করতে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয় 2023 সালে। ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে সড়কটি 18 ফুট থেকে বাড়িয়ে 38 ফুট করার দায়িত্ব পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিলকন লিমিটেড। 2 বছর ধরে খোঁড়াখুড়ি আর কাজে ধীর গতিতে সড়ক জুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়তে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। গাড়ি ঘোড়া মনে করেন ডেলি অ্যাক্সিডেন্ট, মানুষ ডেলি অ্যাক্সিডেন্ট হইতে আছে এই যে খাদাগুলার কারণে। রুগী নেওয়া যায় না গাড়ি করে, আর এখন হুদি যাইছে মনে হয় না ধুলা বালি সব নষ্ট হয়ে যেতেছে। এই যে বড় গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয়, মানুষের ক্ষতি হয়। 2024 সালের আগস্টের পর নানা জটিলতায় 10 মাস বন্ধ থাকার পর এবছর জুনে আবারও শুরু হয় কাজ। তবে ধীর গতির কারণে বেড়েছে দুর্ভোগ। গাড়ি চলার মতো উপযোগী নাই এবং পর্যটকদের প্রায় ডেলি 1-1.5 পর্যটক আসে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে এবং গাড়ি চলার মতো কোনো পরিবেশ নেই। বড় বড় গর্ত হয়ে গেছে। সড়ক প্রশস্তকরণ প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল। পরে তা আরও 1 বছর বাড়ানো হয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা আবেদন করেছিলাম, সেই মেয়াদের বৃদ্ধিটা আমরা পেয়েছি আমাদের ডিসেম্বর পর্যন্ত। ঠিকাদারেরও টাইম শেষ হয়ে গেছিলো, ওটাও আমরা পেয়েছি। আর যে ফার্গিটিজেরও কিছু ব্যাপার ছিল ওগুলো এখন রুখে হয়ে গেছে। এখন পূর্ণোদ্যমেই যে বাধাগুলো ছিল ওগুলো আমরা মোটামুটি ওভারকাম করেছি।
এ প্রকল্পে 9টি সেতু ও 23টি কালভার্ট নির্মাণেরও কথা রয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে 1200 কোটি টাকা। পুরো প্রকল্পের কাজ 2026 সালের ডিসেম্বরে শেষ হওয়ার আশা সড়ক ও জনপথ বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমবায় শিল্প মালিক সমিতির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের 4 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত 2,47 লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করেন দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক আয়েজউদ্দিন। 2013 সালে দুদকে জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা হয়। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম। হিরিতে মদ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে হিলি বাজারের হাজি স্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক গৌতম কুমার সাহা জানান, হাজি স্টোর নামে একটি মুদির দোকান থেকে মেয়াদোত্তীর্ণ খাদ্য জব্দ করা হয়েছে। এছাড়াও রংযুক্ত মদ ডালকে মুগ ডাল হিসেবে বিক্রি করায় ব্যবসায়ী ফেরদৌস রহমানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বর্জ্য ব্যবস্থাপনায় ঝালকাঠি পৌরসভায় ডাম্পিং ব্যবস্থা না থাকায় শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে সুগন্ধা এবং বাসন্ডা নদীতে। এতে মারাত্মক দূষণের কবলে পড়েছে জেলার প্রধান এই 2 নদী। হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য। ঝালকাঠি শহরের 2 পাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসন্ডা নদী। পৌরসভার আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় শহরবাসী তা ফেলছে নদীতে। এমনকি খোদ পৌরসভাই নদীতে ফেলছে সব বর্জ্য। এতে মারাত্মক দূষণের কবলে পড়েছে এই 2টি নদী। নদী দূষণের বিরূপ প্রভাব পড়েছে মাছসহ অন্য প্রাণীকুলের উপর। দূষণে নাজেহাল বিষখালী, ধানসিঁড়ি, জাঙ্গালিয়া সহ প্রায় সব নদী খাল। নদীর দূষিত পানি ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বাজারের যত ময়লা আবর্জনা আছে সব ময়লা আবর্জনা এখানে সুগন্ধা নদীর কিনারায় ফেলানো হয়। পরিচ্ছন্নতা কর্মীরা এই ময়লাগুলো নিয়ে কিন্তু সুগন্ধা নদীর তীরে ফেলছে। এর ফলে পানি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ যেখানে হালাইতে কয় ওই জায়গায় আমরা ফালাই। এখন এগুলো নির্দিষ্ট কোনো আমাকে জায়গা দেয় নাই। সমস্যার কথা স্বীকার করে বর্জ্য ফেলার জন্য খুব শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আমাদের ময়লা আবর্জনা ফেলার সুনির্দিষ্ট কোনো জায়গা ছিল না, তো পৌরসভা থেকে স্থানীয় ব্যবস্থাপনা একটা নির্দিষ্ট জায়গা করে ওখানে ময়লা ফেলতো, তবে এটা আধুনিক প্রক্রিয়া ছিল না। 5 একর জমি আমরা অ্যাকোয়ার করতেছি, এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। ঝালকাঠি পৌরসভায় প্রায় 60,000 মানুষের বসবাস। প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও বর্জ্য ব্যবস্থাপনা না থাকা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা বলছেন পৌরবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় নিয়ে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার চরাঞ্চল জিতরামপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করা নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার 2 পক্ষ সংঘর্ষে জড়ানোর পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে ফের দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে 2 জন ক্রেটাবিদ্ধ সহ 10 জন আহত হয়। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁর রানীনগরে পালিত হয়েছে 54তম জাতীয় সমবায় দিবস। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমবায় অফিস। এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান। দিবসটি উপলক্ষে বের করা র্যালি, বিভিন্ন সড়ক ঘুরে উপজেলায় গিয়ে হয় আলোচনা সভা। সমবায় কর্মকর্তা মোহাম্মদ জাফরুল ইসলামের সভাপতিত্বে সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী 5টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে প্রশাসন ও সমবায় কর্মকর্তারা ছাড়াও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। 3 দিন ব্যাপী এই আয়োজনের আজ 2য় দিন। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন প্রবেশে কড়া বিধি নিষেধ জারি করেছে বন বিভাগ।
উৎসবস্থলে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে দুবলার চর ছাড়া সুন্দরবনের অন্য স্পটে যেতে পারছেন পর্যটকরা। কুয়াকাটা সৈকতেও জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজা অর্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ এবং মহানাম কীর্তন। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় আয়োজন করা হয়েছে 5 দিনের রাসমেলা। এ বিষয়ে আরো জানাতে দুবলার চর থেকে আছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু। মনিরুল ইসলাম, আজ সন্ধ্যার পর থেকেই রাস উৎসবের যে পূজা অর্চনা তা শুরু হবে। সবকিছু মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, আনুষ্ঠানিকতা কেমন, এবং সাথে 5 দিন ব্যাপী কিন্তু মেলাও হয়েছে, তো সবকিছু মিলিয়ে কি অবস্থা দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে এই 200 বছরের পুরাতন ওই ঐতিহ্যবাহী যে রাস লীলার যে অনুষ্ঠানটি, এটি রাত 9টার দিকেই এটি শুরু হবে। তো এখন আমাদের পিছনে একটি মাতোয়া সম্প্রদায় এসেছে। তারা এখানে তাদের বিভিন্ন আলোচনা, তাদের আচরণ যে নিয়ম নীতিগুলো তারা সেগুলো পালন করছে। তারা এখানে তাদের একে অপরের সাথে পরিচিত হচ্ছে। রাত 9টা নাগাদই কিন্তু এই পূজার অনুষ্ঠানটি শুরু হবে। তো ইতিমধ্যে এখানে প্রায় 50,000-এর উপরের লোকজনের সমাগম হয়েছে, যারা এখানে পুজো এবং স্নান করবেন। তারা মনে করছেন যে এখানে যদি পুজো এবং স্নান করা হয় তাহলে তাদের পাপ মোচন হবে এবং তারা পূর্ণতা লাভ করবেন। এই কারণে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। যদিও এই যে এলাকাটি দুবলাচর হচ্ছে গিয়ে মংলা শহর থেকে প্রায় 48 নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি দ্বীপের মতো, বঙ্গোপসাগর একটি দ্বীপ। এই দ্বীপে এখানে সমাগম হয়েছে, যে তারা মনে করছে যে শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন এবং তিনি এখানে লবণ জলে স্নান করেছিলেন। এই মনে করার কারণেই তারা মূলত এখানে সমবেত হয়েছে। 200 বছর ধরেই কিন্তু এই আনুষ্ঠানিকতা তারা পালন করে চলছে। তো তারপর এই হচ্ছে গিয়ে সর্বশেষ খবর। মনিরুল ইসলাম জানাচ্ছিলেন দুবলাচর থেকে। যারা ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে তাদের ভুল ভাঙাতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর 6 আসনের বিএনপি প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে হিলি কাস্টমস সিআরএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে উপজেলা ও পৌরসভার সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যার যার কাজের আমল তাকেই দিতে হবে। ক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর কথাও বলেন তিনি। আর 81 30 মে নাটোরে একটি চালের গুদাম থেকে 150 বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। গতরাতে শহরের ফুলবাগান এলাকায় ব্যবসায়ী সেলিম ভুইয়ার গুদামে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শাহিন ট্রেডার্স নামের গুদামটির সামনে একটি ট্রাক নিয়ে এসে দাঁড়ায় কয়েকজন ব্যক্তি। পরে গুদামের তালা ভেঙে 150 বস্তা চাল ট্রাকে তুলে নিয়ে চলে যায়। এ সময় তারা নগদ 12,000 টাকাও লুট করে। সকালে পাশের গুদামের লোকজন তালা ভাঙা দেখে মালিককে খবর দেয়। সদর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, জড়িতদের ধরতে অভিযান চলছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।